বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। তোমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, একটা বস্তুর গতিশক্তি ও তার ভরবেগের মধ্যে কী সম্পর্ক থাকতে পারে? তো প্রথমে গতিশক্তি বলো, বস্তুর গতিশক্তি কাকে বলে? তো একটা বস্তু যদি এম ভরের একটা বস্তু যদি ভি বেগ নিয়ে চলে, তাহলে ভি বেগ নিয়ে চললে তার গতিশক্তি আমি এইভাবে বার করতে পারি, হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে ওই বস্তুটার গতিশক্তির সম্পর্ক। এবং ভরবেগ কাকে বলে? একটা বস্তু যদি একটা বেগ নিয়ে চলে, তাহলে তার ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির সৃষ্টি হয় সেটাকে ভরবেগ বলা হয়। এবং সে ভরবেগকে কীভাবে লেখা হয়? ভরবেগ টু এম ভি। তাহলে আমি ভরবেগ এবং গতিশক্তির মধ্যে কী করে সম্পর্ক বার করব? দেখো, আমি ভরবেগকে স্কোয়ার করলাম, করে 2m দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভরবেগ হচ্ছে এম ভি, স্কোয়ার করলে কী হবে? এম স্কোয়ার ভি স্কোয়ার হবে। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। এম কেটে দিলে কি আসবে? হাফ এম ভি স্কোয়ার। এবং এটাই হচ্ছে বস্তুর গতিশক্তি। আমি লিখতে পারি বস্তুর গতিশক্তি সমান ভরবেগ স্কোয়ার বাই 2m। সেটাই লিখলাম, গতিশক্তি সমান 1/2m ভরবেগ স্কোয়ার। এটা ধ্রুবক। যদি ধ্রুবক তাহলে কী হবে? গতিশক্তি প্রপোর্শনাল টু ভরবেগ স্কোয়ার। তার মানে ভরবেগ যেভাবে চেঞ্জ করবে, গতিশক্তি তার স্কোয়ার হিসেবে চেঞ্জ করবে। তারপরে দেখো, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, এক ব্যক্তি 20 সেকেন্ডে 11,000 ফুট পাউন্ড কাজ করে, তার অশ্বক্ষমতা কত? আমি জানি যে 1 হর্স পাওয়ার কাকে বলেন বা অশ্বক্ষমতা কাকে বলে, যে কোনো মেশিন কিংবা কোনো বস্তু কিংবা কোনো ব্যক্তি যদি 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কাজ করে, তাহলে তার ক্ষমতাকে আমি বলবো 1 হর্স পাওয়ার বা 1 অশ্বক্ষমতা। তো এখানে আমার বলেছে 11,000 ফুট পাউন্ড কাজ করে 20 সেকেন্ডে। আমি 1 সেকেন্ডে কত ফুট পাউন্ড কাজ করছে সেটা বার করবো। 1 সেকেন্ডে কত ফুট পাউন্ড কাজ করছে, 20 সেকেন্ড দিয়ে ভাগ করে দেবো। 20 সেকেন্ড দিয়ে ভাগ করলে কত ফুট পাউন্ড আসছে? 0 কেটে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে 550 ফুট পাউন্ড। 1 সেকেন্ডে কত করছে? 550 ফুট পাউন্ড। এবং 550 ফুট পাউন্ড যদি 1 সেকেন্ডে কাজ করে, সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার বা 1 অশ্বক্ষমতা। তাহলে ব্যক্তিটির অশ্বক্ষমতা কত হবে? ব্যক্তিটার অশ্বক্ষমতা হবে 1 হর্স পাওয়ার বা 1 অশ্বক্ষমতা। তারপরে দেখো যে এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু পারদে ভেসে থাকে, কেন? যেমন দেখো, লোহার আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছে 7.8, পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6। এখন আমি যদি একটা পাত্রে জল নিই, মনে করে জল নিয়েছি, নিয়ে তার মধ্যে একটা লোহার খণ্ড দিয়ে দিয়েছি, লোহার খণ্ডটা কী হবে? আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে, ডুবে যাবে। কিন্তু কেন? তার কারণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। মানে কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে লোহার ঘনত্ব, লোহার আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে লোহার ঘনত্ব বাই জলের ঘনত্ব, মানে জলের ঘনত্বের কত গুণ সেটাই বলা হয় আপেক্ষিক গুরুত্ব। তাহলে জলের ঘনত্ব থেকে লোহার ঘনত্ব বলছে 7.8, তার মানে অবশ্যই জলের ঘনত্ব থেকে লোহার ঘনত্ব বেশি। এবং ঘনত্ব বেশি বলেই লোহার জলে যদি আমি সেম আয়তনের জল এবং লোহা নিই, তাহলে সেম আয়তনের জলের থেকে লোহার ভরটা বেশি হবে, তাই না? যেহেতু ঘনত্ব বেশি, তাহলে ভর যদি বেশি হয় তাহলে এর মধ্যে ডুবে যাবে। কিন্তু পারদের দেখো, পারদের হচ্ছে আপেক্ষিক গুরুত্ব 13.6। তার মানে আমি যদি সম আয়তন লোহা ও পারদ নিই, তাহলে সম আয়তন লোহা ও পারদের মধ্যে পারদটা হবে বেশি, পারদের সম আয়তন ভরের পারদের ভরটা হচ্ছে বেশি হবে লোহার থেকে। সুতরাং যখন আমি পারদে দেবো, এটা যদি জল হয় তো জলে সঙ্গে সঙ্গেও ডুবে যাবে। কিন্তু যদি পারদে দিই, পারদ যদি হয়, আমি একটা পাত্রে পারদ নিই, তাহলে কী হবে? যেহেতু পারদের ভরটা বেশি, তো কী করবে? তাতে লোহা দিলে ভাসবে, সেটা ডুববে না। ঠিক আছে? তারপরে দেখো যে হুকের সূত্রটি বিবৃত করে, এটাও 2 নম্বরের কোশ্চেন দেয় প্রায়, যে হুকের সূত্রটি বিবৃত করে। হুকের সূত্র খুবই সহজ। দেখো, হুকের সূত্রটি বিবৃত করে দিচ্ছি যে হুকের সূত্রটা কী। হুকের সূত্র হচ্ছে, মনে একটা বস্তু আছে, এখানে বস্তুটার উপরে আমি পীড়ন প্রয়োগ করলাম। বস্তুটার উপরে যদি পীড়ন প্রয়োগ করি, তাহলে কী হবে?
বস্তুটার উপর পীড়ন প্রয়োগ করার জন্য বস্তুতে একটা বিকৃতি সৃষ্টি হবে, মানে পীড়ন বলতে আমি বস্তুটার উপর একটা বল প্রয়োগ করলাম, তাহলে কী হবে, বল প্রয়োগ করলে বস্তুটার আকারের কিংবা আয়তনের কোনো একটা চেঞ্জ হবে, সেটাকে আমি বিকৃতি বলি। তাহলে যদি পীড়ন প্রয়োগ করছি বলে বিকৃতি হচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি যে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, তাই না? পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, এটাই হচ্ছে আমাদের হুকের সূত্র। এবং এটাকে কীভাবে বিবৃত করা হয়, এটাকে বলা হয় যে আমি যদি একটি স্থিতিস্থাপক কোনো বস্তুকে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে, এটা অবশ্যই লিখতে হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে আমি একটা স্থিতিস্থাপক বস্তুকে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি পীড়ন প্রয়োগ করি, তাহলে তার বিকৃতিটা তার সমানুপাতিক হবে, যে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন দেখো, যে বলছে, এটা 2 নম্বরের কোশ্চেন আসে যে 50 কেজি ভরের একটি ব্যক্তি 9 সেকেন্ডে একটি সিঁড়ি দিয়ে উঠে গেল। তাহলে আমি মনে করো আমি সিঁড়ি দিয়ে উঠলাম, আমার ঘরের সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম, সেখানে 45টা ধাপ আছে, প্রত্যেকটা ধাপের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, আমি 9 সেকেন্ডে উঠেছি। তাহলে আমি ক্ষমতা কী করে বার করব? ক্ষমতা সমান আমি কী জানি, ক্ষমতা সমান জানি কৃতকার্য বাই সময়, ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। ক্ষমতা সমান হচ্ছে কৃতকার্য বাই সময়। এখানে কৃতকার্যটা কী করে বার করব? এখানে কৃতকার্য বার করতে গেলে যেহেতু অভিকর্ষের বিপরীতে হাঁটছে, তাহলে কৃতকার্য কী করে বার করব? যে কৃতকার্য সমান হচ্ছে mgh, মানে এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ। তো এইচটা আমার কী করে বার করতে, আমি কতটা উঠলাম, এইচ ইকুয়াল টু হচ্ছে 45টা ধাপ এবং একটা ধাপের মান হচ্ছে 15, তাই না? তাহলে এত সেন্টিমিটার। তো কৃতকার্য কী করে বার করবো, আমি কৃতকার্য এম এর মান বসিয়ে দিলাম, এম এর মান হচ্ছে 50, জি এর মান হচ্ছে 10, আর এইচ এর মান হচ্ছে 45 ইন্টু 15। তাহলে কৃতকার্যটাকে যদি আমি এখানে বসিয়ে দিই, যে 50 গুণ 10 গুণ 45 গুণ 15, সময় কত, 9 সেকেন্ডে, 9 দিয়ে ভাগ করে দিলাম। এখন 9 দিয়ে যদি আমি কাটাকুটি 5 9 45, কত আসবে এটা গুণ করো, যে 5 10কে এই 50 10কে হচ্ছে 500 হবে, আর এটা হচ্ছে 5 75 হবে। তো 75 দিয়ে যদি গুণ করে দিই, 5 5 5 2 5 35, 35 আর 2 37, তাহলে 3700, এই সরি 37,500, এটা হচ্ছে ক্ষমতা। এবং এককটা কী হবে, এখানে যেহেতু দেখো এখানে আমি সরি যে এখানে উচ্চতা দেখো 15 সেন্টিমিটার বলেছিল, কিন্তু এখানে এসআই পদ্ধতিতে আছে 50 কেজি, এখানেও এসআই পদ্ধতিতে আছে, তাহলে আমি এটাকে এসআই পদ্ধতিতে ট্রান্সফার করে নেবো। তাহলে এটা কী হবে, কিচ্ছু না, জাস্ট এখানে একটা দশমিক বসিয়ে দেবো, যে 0.15 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা কী হবে, 0.15 সেন্টিমিটার হবে, এটা তখন মিটার হয়ে যাবে, যে আমি সেন্টিমিটারটাকে মিটারে ট্রান্সফার করলাম। তাহলে আর কিচ্ছু হবে না, এই দুটো শূন্য আগে দশমিক চলে আসবে, তাহলে সেটা আসবে 375, ক্ষমতার একক কি, ওয়াট। তাহলে কত হবে, ব্যক্তিটার ক্ষমতা কত, 375 ওয়াট। তারপরের প্রশ্ন, একটি পাত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 50 গ্রাম বরফ আছে। এখন পাত্রে 3200 ক্যালোরি তাপ প্রয়োগ করা হলো, কি ঘটবে? আমি তাপ প্রয়োগ করলে কী হবে, বরফটা যেহেতু উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ও কী করবে, ও এতটা তাপ যখন প্রয়োগ করছি, বরফ কী করবে, বরফ সেই তাপ গ্রহণ করবে, করে বরফ গলে যাবে, এবং যত তাপ গ্রহণ করতে থাকবে বরফ গলে গিয়ে জল হবে, এবং সেই জলের উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো তাপ প্রয়োগের পর উষ্ণতা কতটা বাড়বে, আমি জানি এইচ ইকুয়াল টু এম এস টি, যেখানে এইচ হচ্ছে প্রয়োগ বা নিষ্কাশিত তাপ, এম হচ্ছে ভর, বস্তুটার ভর যার উপরে প্রয়োগ করছি, এস হচ্ছে তার আপেক্ষিক তাপ, এবং টি হচ্ছে, টিটাকে আমি এইভাবে লিখি T2 - T1, এটা হচ্ছে অন্তিম উষ্ণতা, এটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা।
তো এখানে আমি যদি এইচ এর মানটা বসিয়ে 3200, আর এম এর মান যদি 50 বসাই, আর এস হচ্ছে বরফের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে 1, এখানে 1 বসিয়ে দিলাম। আর T2 আমার বার করতে হবে। T1 কত? T1 হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি T2 বার করতে গেলে কী করবো? T2 ইকুয়াল টু হচ্ছে 3200/50। 0 0 কেটে দিলাম, 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে কেটে দিলে হবে 5 6 30। তাহলে 64 ডিগ্রি সেন্টিগ্রেড হবে বরফের উষ্ণতা।